হ্যালো এভরিওয়ান, আমি ফাহিম। আজ থেকে আপনার edutubebd.com-এ এইচএসসি কেমিস্ট্রি সাবজেক্টের উপর ভিডিও ক্লাস দেখাবো। আমরা বইয়ের প্রথম অধ্যায় ল্যাবরেটরি থেকেই শুরু করব, যদিও এটি পরীক্ষা সৃজনশীল প্রশ্নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা গ্র্যাজুয়ালি চ্যাপ্টার বাই চ্যাপ্টার পুরো বইটি কভার করব। ভিডিও ক্লাসে আপনাদের শুধু কেমিস্ট্রি কনসেপ্ট নয়, প্রশ্ন আলোচনা, পরীক্ষায় কী আসে, কিভাবে লিখলে এইচএসসি কেমিস্ট্রি পরীক্ষায় ভালো করা যায়, ম্যাথ প্রবলেম সলিউশন সবই থাকবে। তাই আমি প্রথম চ্যাপ্টার দিয়ে আমার লেকচারটা শুরু করছি। আমাদের এইচএসসির কেমিস্ট্রি বইয়ের প্রথম চ্যাপ্টারটি হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে অসংখ্য জিনিস রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো অ্যানালিটিক্যাল পদ্ধতি। এই অ্যানালিটিক্যাল পদ্ধতির মধ্যে দু ধরনের অ্যানালিটিক্যাল পদ্ধতি রয়েছে, একটি হলো সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি এবং অন্যটি হলো মাইক্রো অ্যানালাইসিস। মাইক্রো অ্যানালাইসিস অত্যন্ত স্বল্প পরিমাণ রাসায়নিক উপাদানের শনাক্তকরণ ও পরিমাণগত বিশ্লেষণ। অন্যদিকে সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি হলো একটি রসায়ন বিশ্লেষণে স্বল্প পরিমাণ রাসায়নিক উপাদানের শনাক্তকরণ ও পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি। এটি মাইক্রো অ্যানালিটিক্যাল পরিমাণ অপেক্ষা বেশি, কিন্তু ম্যাক্রো অ্যানালিটিক্যাল ব্যবহৃত উপাদানের পরিমাণ অপেক্ষা কম। সাধারণত মাইক্রো অ্যানালাইসিস ও সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির যে কোশ্চেনগুলো আসে এগুলোর ব্যাখ্যা বা এগুলোর সংজ্ঞা, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক শিক্ষকরা এদের পার্থক্য দিয়ে দেন। দ্যাটস ওয়াই আমরা এদের একটি পার্থক্য দাঁড় করিয়েছি, যেটা দিয়ে মোটামুটি এই দুটি সম্পর্কে একটি ভালো কনসেপ্ট দাঁড় করানো যায়। আমরা দেখতে পাচ্ছি সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে সাধারণত 10 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম রাসায়নিক উপাদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু অন্যদিকে মাইক্রো অ্যানালাইসিসের ক্ষেত্রে 10 মিলিগ্রাম বা 1 মিলিলিটারের চেয়ে কম রাসায়নিক উপাদানের বিশ্লেষণ পদ্ধতি। দ্বিতীয়ত, এ পদ্ধতিতে মৌলের আয়ন, ক্ষারীয় বা অম্লীয় মূলক এবং মৌলের শতকরা সংযুক্তি সম্পর্কে ধারণা লাভ করা যায়। অন্যদিকে মাইক্রো অ্যানালাইসিসের ক্ষেত্রে বিশ্লেষিত উপাদানের পৃষ্ঠতল 1 সেন্টিমিটার স্কোয়ার অপেক্ষা কম হয়। মাইক্রো অ্যানালাইসিসের আরেকটি বৈশিষ্ট্য হলো এই পদ্ধতির জন্য অত্যন্ত স্বল্প সময় প্রয়োজন। সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হলো রাসায়নিক উৎপাদের পরিমাণ যথেষ্ট হওয়ায় এরা পরিবেশ বান্ধব হয় না, তাই সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি গ্রিন কেমিস্ট্রির পরিপন্থী। অন্যদিকে মাইক্রো অ্যানালাইসিসের ক্ষেত্রে নমুনা উৎপাদের পরিমাণ অতি স্বল্প হওয়ায় এটি পরিবেশ বান্ধব এবং গ্রিন কেমিস্ট্রি মেনে চলে। সো আমরা এই সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি এবং মাইক্রো অ্যানালাইসিস সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেলাম, যেটি আমরা পরীক্ষা খাতায় সুন্দরভাবে তুলে ধরতে পারবো। এটি আসতে পারে ব্যাখ্যা আকারে, আসতে পারে পার্থক্য আকারে, এবং কি আসতে পারে এটি সংজ্ঞা আকারে। এরপর আমরা পরের টপিকে চলে যাব, যেটি হলো স্ট্যান্ডার্ড পদার্থ। স্ট্যান্ডার্ড পদার্থ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্ট্যান্ডার্ড পদার্থ সাধারণত দু প্রকার, একটি হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, অপরটি হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সাধারণত এখানে যে ব্লকগুলো দেওয়া আছে, স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং পানিগ্রাহী, পানিগ্রাহী, পানিত্যাগী, এই জিনিসগুলো থেকে সাধারণত আমাদের সৃজনশীল পদ্ধতিতে জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া হয়ে থাকে। সো আমরা এদের একটু বৈশিষ্ট্য দেখে আসি। প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ দুটি সংজ্ঞা, সাধারণত জ্ঞানমূলকে দিয়ে থাকে টিচাররা। তো আমরা এদের বৈশিষ্ট্যগুলো দেখি, যাতে আমরা বিভিন্নভাবে সংজ্ঞাটা লিখতে পারি। একটা সংজ্ঞা বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে লেখা যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের পার্থক্যগুলো যদি আমরা জানি, তাহলে আমরা কোনোভাবেই কোনো কিছুতে আটকাবো না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সাধারণত প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অপরদিকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বাতাসের উপাদানের সাথে বিক্রিয়া করে না, কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বাতাসের উপাদানের সাথে বিক্রিয়া করে। এসব বস্তুর দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হবে না, কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে এসব বস্তুর দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কিছু এক্সাম্পলের মধ্যে দুটি এক্সাম্পল হলো C2H2O4, যার সঙ্গে দুটো পানি যুক্ত আছে, অপরদিকে সোডিয়াম বাইকার্বনেট। এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সকল এক্সাম্পল হলো সবল অ্যাসিড ও সবল ক্ষার। এখন যদি কোশ্চেন আসে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, তাহলে এই তিনটি বৈশিষ্ট্যে যে কোনো একটি দিয়ে লিখলেই হবে। যেমন যদি আসে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, তাহলে আমরা এভাবে লিখতে পারবো
যে যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে, অথবা যেসব পদার্থ বাতাসের উপাদানের সাথে বিক্রিয়া করে না তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। অপরদিকে একইভাবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে এটাও যদি আসে তাহলে একইভাবে লিখতে হবে, যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে, বা যেসব বস্তু দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। উদাহরণ দুটো অনেক গুরুত্বপূর্ণ এই কারণে উদাহরণগুলো অনেক সময় বহুপদী আকারে আসে। যেমনটি হলো একটা বহুপদী দিয়ে দিতে পারে এরকম যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি? 1 সকল সবল অ্যাসিড, খ সকল সবল ক্ষার, গ দুর্বল ক্ষার। তখন 1 2 2 3 1 3 1 2 3 এভাবে 4টি অপশন দিয়ে দিতে পারে। তখন এটা অবশ্যই জানতে হবে যে শুধুমাত্র সকল সবল অ্যাসিড ও সবল ক্ষারই হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এবং এভাবেই আমরা জিনিসটা সুন্দরভাবে তুলে ধরেছি। দ্বিতীয় টপিকের পরে এবার আমরা আস্তে আস্তে তৃতীয় টপিকে চলে যাচ্ছি, যেটা জ্ঞানমূলকের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা দিয়ে থাকে। পানিগ্রাহী, পানিগ্রাসী, পানিত্যাগী। জ্ঞানমূলক ব্যতীত এটা অনেক সময় 2 মার্কসের 3টি পার্থক্য হিসেবেও দিয়ে দিতে পারে যে পানিগ্রাহী, পানিগ্রাসী ও পানিত্যাগীর মধ্যকার পার্থক্য ব্যাখ্যা করো। জাস্ট সংজ্ঞাগুলো আমাদেরকে মনে রাখলেই আমরা পার্থক্যগুলো দেখতে পারবো। পানিগ্রাহী হলো সেসব পদার্থ যেসব পদার্থ পানি গ্রহণ করে কিন্তু তরল হয় না, যেমন H2SO4। H2SO4 এক প্রকার নিরোধক, এটি সব প্রকার তরল শুষে নেয়। এরপরে আমরা যাব পানিগ্রাসীতে। পানিগ্রাসী হলো পানি গ্রহণ করে এবং পানি গ্রহণ করে তরল হয়ে যায়, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। এটি পানি গ্রহণ করে লিকুইড অবস্থায় পরিণত হয়ে যায়। এবং সর্বশেষে হলো পানিত্যাগী। পানিত্যাগী হলো যে সকল পদার্থ পানি ত্যাগ করে পাউডারের ন্যায় হয়ে যায়, অর্থাৎ একটি পদার্থ যখন পানি ত্যাগ করে তার কঠিন অবস্থায় পরিণত হয় তাকে পানিত্যাগী বলে। এটি মূলত সোডিয়াম সালফেট। আমরা এই জ্ঞানমূলকগুলো খুব ভালোভাবে চর্চা করব যাতে করে আমাদের প্রথম চ্যাপ্টারের জ্ঞানমূলক থেকে কোনো প্রকার সমস্যা না হয়। সাধারণত এখন পর্যন্ত যেসব জ্ঞানমূলক আমি বলেছি এগুলোই প্রথম চ্যাপ্টার দিয়ে থাকে শ্রদ্ধেয় শিক্ষকরা। আচ্ছা, এবার আমরা আসি হ্যাজার্ড সিম্বলে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কজ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের যদি বেসিক কনসেপ্ট বলা হয় হ্যাজার্ড সিম্বল হলো অন্যতম একটি টপিক, কারণ এই জিনিসগুলো হচ্ছে সতর্কীকরণ। আমরা সর্বপ্রথম হ্যাজার্ড সিম্বলে দেখতে পাচ্ছি এক্সপ্লোসিভ নামে একটি চিত্র। এই চিত্রটি হলো বিস্ফোরকের চিহ্ন দেয়া। এসব রাসায়নিক উপাদান নিজে নিজেই বা সামান্য নড়াচড়া চাপজনিত কারণে বিস্ফোরিত হয়ে থাকে, যেমন জৈব পারক্সাইড, বারুদ ইত্যাদি। এদেরকে খুব নিরাপদে সংরক্ষণ করা উচিত। এগুলো যখন ব্যবহার করা হবে তখন অবশ্যই চোখে চশমা ব্যবহার করা উচিত এবং এদেরকে তাপ আগুন থেকে দূরে রাখা উচিত। এভাবে বিস্ফোরকের পাশাপাশি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি একটি আগুনের চিত্র যার মধ্যে একটি গোল সাইন দেয়া। এটি হলো জারক। জারক পদার্থ গ্যাসীয় বা তরল হতে পারে। ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, ফেরিক ক্লোরাইড ইত্যাদি জারক পদার্থ। এগুলো সাধারণত নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট হয়, গায়ের চামড়ার উপর পড়লে ত্বকের ক্ষতি হয়, ধাতুর ক্ষয় সাধন করে থাকে। এগুলো ব্যবহারের সময় আমাদের মাস্ক, হাতে হ্যান্ড গ্লাভস পরা উচিত। পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো এক্সট্রিমলি ফ্লেমেবল। এক্সট্রিমলি ফ্লেমেবল যেটি আছে সেটির বাংলা অর্থ হলো দাহ্য তরল। এ জাতীয় পদার্থ আগুনের সংস্পর্শে এলে মারাত্মকভাবে প্রজ্বলিত হয়। এদের মধ্যে অন্যতম হলো অ্যালকোহল। এছাড়া এলপিজি, সিএনজি, অর্থাৎ এলপিজি হলো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এবং সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এগুলো এক্সট্রিমলি ফ্লেমেবল বা দাহ্য তরলের অন্তর্ভুক্ত। এর পরের যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হলো কোরসিভ, যেটির বাংলা সিম্বল হলো ধাতু ও শরীর ঝুঁকি। ভারী ধাতু সংরক্ষণ এর ক্ষেত্রে ল্যাবরেটরিতে বিশেষ করে শিল্পে এ ধরনের সিম্বল ব্যবহার করা হয়। এক্ষেত্রে বিশেষ ধরনের গ্লাভস ব্যবহার করা উচিত। 5 নম্বর যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হলো ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট। এটি তোমরা সহজেই বুঝতে পারছো, এটির বাংলা হলো পরিবেশ ঝুঁকি। পরিবেশে ক্ষতি করে বা পরিবেশে ক্ষতির কারণ হতে পারে
এসব রাসায়নিক উপাদান কোনো অবস্থাতেই উন্মুক্ত পরিবেশে ফেলা যাবে না, যেমন অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। এগুলো পরিবেশের ক্ষতি করে এবং গ্রিন কেমিস্ট্রির পরিপন্থী। তাই এসব জিনিসকে এই সব সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমরা যে ক্রস সাইনটি দেখতে পাচ্ছি হার্মফুল, সেটি হলো ক্ষতিকর। ল্যাবরেটরি বিভিন্ন রিয়াজেন্টই ক্ষতিকর, লিকার, অ্যামোনিয়া, ক্লোরোফর্ম ইত্যাদি। খুব সাবধানতার সাথে এদেরকে ব্যবহার করা হয়। এবং আমরা আরেকটি বিশেষ সিম্বল দেখতে পাচ্ছি, দেখতে কিছুটা ভয়ঙ্কর হলেও এটা আসলেই ভয়ঙ্কর। এটি হলো টক্সিক, অর্থাৎ এটি অত্যন্ত ক্ষতিকর। এটি অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত বিপজ্জনক, যেটি একজন মানুষের বিপদ বয়ে আনতে পারে। ল্যাবরেটরিতে বেশ কিছু রাসায়নিক উপাদান খুবই বিপজ্জনক। তার মধ্যে হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো অত্যন্ত বিপজ্জনক উপাদান হবার কারণে এগুলোকে কাচের পাত্রে সংরক্ষণ করা হয় এবং ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ চশমা ব্যবহার করা হয়। এভাবে প্রত্যেকটি হ্যাজার্ড সিম্বল ব্যাখ্যা করা যায়। এখন কোশ্চেন হলো এখান থেকে কিভাবে সাধারণত কোশ্চেন আসে। সাধারণত 2015 সালে এখান থেকে হ্যাজার্ড সিম্বল থেকে অনেকগুলো বহু নির্বাচনী এসেছিল। 2016 সালে একটি জ্ঞানমূলক এসেছিল হ্যাজার্ড সিম্বল কী। সো সবার উচিত এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার থাকা, যাতে যে কোনো অবজেক্টিভ বা যে কোনো জ্ঞানমূলক আসলে যে কোনো সময় পারা যায়। হ্যাজার্ড সিম্বলের পর আমরা পরের টপিকে চলে যাব। এটি হলো মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার দ্রবণ ও মোলারিটি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। সাধারণত মোলার দ্রবণের জ্ঞানমূলক কোশ্চেন এসে থাকে। এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে তাকে মোলার দ্রবণ বলা হয়। আমি আবারও বলছি, নির্দিষ্ট তাপমাত্রায়, এটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে নির্দিষ্ট তাপমাত্রায় হতে হবে মোলার দ্রবণ। 1 লিটার আয়তনের দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে তাকে মোলার দ্রবণ বলা হয়। অনেক সময় অনেক শিক্ষার্থী নির্দিষ্ট তাপমাত্রা কথাটা উল্লেখ করেন না, এই কারণে দেখা যায় যে শিক্ষকরা কেটে দেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কজ নির্দিষ্ট তাপমাত্রা না হলে নির্দিষ্ট তাপমাত্রা না হলে এক এক তাপমাত্রায় মোলার দ্রবণ এক এক রকম হয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 40 গ্রাম। সেমিমোলার দ্রবণ হলো 1 লিটার দ্রবণে হাফ মোল দ্রব্য, ডেসিমোলার হলো 1 লিটারে 1/10 মোল দ্রব্য, সেন্টিমোলার হলো 1 লিটার দ্রবণে 1/100 মোল দ্রব্য। সো আমরা মোলার দ্রবণের পাশাপাশি সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার দ্রবণ কীভাবে কনভার্ট করতে হয় তার বেসিক কনসেপ্টটি দিয়ে দিয়েছি। এবার আমরা জানব মোলারিটি কী। মোলারিটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে মোলারিটি বলে, অর্থাৎ মোলার দ্রবণের শক্তিমাত্রাকেই মোলারিটি বলে। মোলারিটি সম্পর্কিত একটি সূত্র রয়েছে, যেটি হলো C=N/V। এখানে C= দ্রবণের মোলারিটি, N= মোল সংখ্যা এবং V= আয়তন। মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার দ্রবণ মোলারিটি সম্পর্কে আমরা একটি বেসিক কনসেপ্ট পেয়ে গিয়েছি। সাধারণত এগুলো থেকে যেসব গাণিতিক সমস্যা দেয় তা অবজেক্টিভে এসে থাকে কিংবা সাবজেক্টিভে খ নাম্বারে আসতে পারে। তাই আজকে আমরা লেকচার এ পর্যন্তই রাখবো এবং পার্ট 2তে মোলারিটি সংক্রান্ত দুটো গাণিতিক সমস্যা দেখাবো এবং ফাইলে প্র্যাকটিসের জন্য কি ম্যাথ দেওয়া থাকবে, সেটা থেকে ম্যাথটি প্র্যাকটিস করলে ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি মোলারিটি সম্পর্কিত 3টি গাণিতিক সমস্যা, যেগুলো পার্ট 2তে দেখানো হবে এবং আমরা এটার মাধ্যমেই মোলারিটি গাণিতিক সমস্যা সম্পর্কে সমাধানগুলো দেখতে পাবো। তাহলে আমরা এখন মোলারিটি সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান দেখব। আমাদের প্রথম গাণিতিক সমস্যাটি হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার দ্রবণে 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। আমরা জানি মোলারিটি বের করার মূল যে সূত্র সেটি হলো C=N/V। এই সূত্র দিয়ে আমরা মোলারিটি সংক্রান্ত সমস্ত গাণিতিক সমস্যার সমাধান করব, কিন্তু তার পূর্বে আমাদের
একটি সাইড বারে কিছু গুরুত্বপূর্ণ জিনিস লিখে নিতে হবে। যেমন ভি হলো আয়তন, যেটি আছে 2 লিটার। এন হলো মোল সংখ্যা, n ইকুয়ালস টু আমরা ছোট m বাই বড় m লিখতে পারি। এখানে মূলত ছোট m হলো বস্তুর ভর এবং বড় m হলো আণবিক ভর। যেটিকে ভাগ করলে আমরা মূল সংখ্যা পাবো 50/40, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40, যা 5/4 মোল। তো আমরা এখানে n এর মান পেয়ে গেলাম এবং v এর মান পেয়ে গেলাম। সুন্দর মতো এখানে n এর মান বসাবো 5/4/2 equals to 5/4 into half. অ্যান্সার হলো 5/8, যা ক্যালকুলেটরে হিসাব করলে পাওয়া যাবে 0.62 মোলার। এই মোলার সাইনটা অবশ্যই আমরা বড় এম দিয়ে প্রকাশ করব। তো আমাদের একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা এভাবে দেখিয়ে দিলাম। এরকম আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখাবো, যেটি অনেকটা একই কিন্তু বাংলা কথাটা একটু ভিন্ন। সেটি হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি দ্রবণের আয়তন 250 ml, এর মধ্যে 20 গ্রাম HCl দ্রবীভূত আছে। দ্রবণটির শক্তি মাত্রা নির্ণয় করো। এখানেও মূলত একই জিনিস বের করব আমরা, কজ শক্তিমাত্রা এবং একই সাথে মোলারিটি একই জিনিস প্রকাশ করে। সো আমরা একইভাবে প্রথমে লিখব C equals to N/V। আমরা সাইড বারে আয়তন equals to 250 ml। এখানে অবশ্যই 250 ml কে আগে লিটারে কনভার্ট করে নিতে হবে, না হলে ম্যাথের সলিউশন মিলবে না, কজ সবগুলোকে একই ইউনিটে আনতে হবে। সো 250 ml কে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে সেটি আসে 250/1000 equals to 1/4 লিটার। একইভাবে n equals to m/m, যেটি আসবে 20/36.5। মোল। এবার আমরা n এর মান ও v এর মান বসিয়ে দেব। n এর মান হলো 1/4, আচ্ছা n এর মান হলো 20/36.5 এবং v এর মান হলো 1/4। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 80/36.5 আসবে, যেটিকে ক্যালকুলেটরে বসালে 2.2 মোল অ্যান্সার আসবে। এটি এবং পূর্ব অঙ্কটির মধ্যকার পার্থক্য একটি, সেটি হলো বাংলা কথা। একটিতে বলা হয়েছে মোলারিটি নির্ণয় করো, অন্যটিতে বলা হয়েছে শক্তিমাত্রা নির্ণয় করো। শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখা বাঞ্ছনীয় যে একটি কথা বিভিন্নভাবে লেখা যায়, সো কখনোই যাতে তারা ঘাবড়ে না যায় এ কারণে আমরা শক্তিমাত্রা মোলারিটি 2 ধরনের বাংলা ব্যবহার করি, একই ম্যাথ দেখিয়েছি। প্র্যাকটিস করার জন্য আমরা ফাইলে আরেকটি ম্যাথ দিয়ে দিব, সেটা থেকে প্র্যাকটিস করলে শিক্ষার্থীরা ভালো করতে পারবে। আজকের এইচএসসি কেমিস্ট্রি প্রথম অধ্যায় এখানেই শেষ এবং গাণিতিক সমস্যাও এখানেই শেষ। এরপর দ্বিতীয় অধ্যায়ে যেই ক্লাস সেটি একটু বড় হবে এবং সবাই যাতে সেটির জন্য প্রস্তুত থাকেন। ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকুন সবাই।